প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত আমার সঙ্গীত ক্লাসে যোগ দেওয়ার জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গান গাওয়ার ক্ষেত্রে স্কেল নির্বাচন এবং আরো যে অন্যান্য বিষয়গুলো আছে, অর্থাৎ গান গাওয়ার ক্ষেত্রে যেসব বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত সেসব বিষয় নিয়ে। তো বন্ধুরা, আশা করছি তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। গান গাওয়ার ক্ষেত্রে প্রথম যে কাজটি হয় সেটা হচ্ছে স্কেল নির্বাচন। দেখো, যে কোনো গানই যে কোনো স্কেল থেকেই করা সম্ভব, হ্যাঁ, কিন্তু যে কোনো গান যে কোনো স্কেলে করলে কিন্তু শুনতে ভালো লাগে না। গানের সুর অনুযায়ী স্কেলটা নির্বাচন করতে হয়। তো এক্ষেত্রে আমি যেটা বলবো, আমরা জানি আমাদের হারমোনিয়ামের সপ্তক তিনটি: উদারা, মুদারা, তারা বা মন্দ্র, মধ্য, তার। তো আমাদের স্বাভাবিকভাবেই কণ্ঠ মধ্য সপ্তকের প্রত্যেকটা নোট খুব ভালোভাবে যায়, কিন্তু প্রবলেমটা হয় উদারা সপ্তকে গিয়ে এবং তার সপ্তকে গিয়ে। তো আমি যেটা বলবো যে বিশেষ করে যাদের কণ্ঠস্বর স্বাভাবিকভাবে উদারা সপ্তকের কমপক্ষে পা বা মা পর্যন্ত আসবে না এবং তার সপ্তকের গা বা মা পর্যন্ত যাবে না, তাদের কিন্তু অনেক গান গাওয়ার ক্ষেত্রে সমস্যাটা হবে। এক্ষেত্রে এই ভোকাল রেঞ্জটাকে বাড়াতে হবে এবং তোমার এই উদারা সপ্তকে এবং তার সপ্তকে খুব স্বাভাবিকভাবে কণ্ঠকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। তো এইটা নিয়ে আমি এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো বিষয়গুলো। তারপরও বলি যে স্কেল নির্বাচনের ক্ষেত্রে যেটা করতে হবে, যে কোনো গানই হোক সেটা ওই গানের প্রথমে দেখতে হবে যে ওই গানের সর্ব উপরে অর্থাৎ তার সপ্তকে দিকে লাস্ট কোন স্বর পর্যন্ত গানের সুরটি যাচ্ছে এবং নিচের সর্বশেষ কোন স্বর পর্যন্ত ওই গানের সুর আসতেছে, এটা তোমাকে আগে বুঝতে হবে। তো এটা যদি তুমি বুঝতে পারো, এরপরে তুমি তোমার কণ্ঠের সাথে এটাকে কম্পেয়ার করবে, অর্থাৎ তোমার কণ্ঠ স্বাভাবিকভাবে নিচে কত দূর যায় এবং উপরে কত দূর যায়। এই জিনিসটা যদি তুমি ঠিক করতে পারো, তাহলে স্কেল নির্বাচন করার ক্ষেত্রে তোমার আর খুব একটা সমস্যা হবে না। এবং এইভাবে স্কেল নির্বাচন করে যদি তুমি গানটা গাও, তাহলে দেখবে যে কোনো গানই সেটা শুনতে ভালো লাগবে। তো স্কেল নির্বাচনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে আসি গানের যে বাণী আছে বা কথা আছে, এগুলোর উচ্চারণ। দেখো, যে কোনো গানই হোক, মানে যে কোনো ভাষা, সেটা হোক বাংলা, হোক হিন্দি, হোক ইংলিশ কিংবা উর্দু, তো গানের উচ্চারণটা খুব জরুরি। কারণ প্রত্যেকটা গানের কথাগুলো মানুষের সামনে একটা মেসেজ বহন করে, তাই না? তো সেক্ষেত্রে উচ্চারণটা যদি ঠিক না হয়, যেমন ভাতের একটা মিনিং আছে, ভাতকে যদি আমরা বাদ বলি, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না, মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমাদের বাংলায় অল্প প্রাণ ধ্বনি আছে, মহাপ্রাণ ধ্বনি আছে, যেমন ক, খ, গ, ঘ, হ্যাঁ, চ, ছ, এই যে অল্প প্রাণ, মহাপ্রাণ। তারপর আমাদের র তিনটা, তিন র এর উচ্চারণ তিন রকম, আমাদের স তিনটা। তো এই ব্যাপারগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, ঠিক আছে? উচ্চারণটাকে ঠিক করার জন্য প্রয়োজনে বারবার আবৃত্তি করে গানের কথাগুলোকে পড়তে হবে এবং শোনার চেষ্টা করতে হবে যে ঠিক হচ্ছে কিনা। ঠিক আছে বন্ধুরা, স্কেল নির্বাচন গেল, উচ্চারণ গেল, এরপরে হচ্ছে সুর, তাল, লয়। দেখো, যে কোনো গানই গাওয়ার ক্ষেত্রে সুর, তাল এবং লয়, এই তিনটার যদি সমন্বয় ঠিকভাবে না হয়, তাহলে কিন্তু গানটি শুনতে ভালো লাগে না। তো সুরের জন্য যেটা করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করার সময় শুনতে হবে যে তোমার সুর ঠিক হচ্ছে কিনা। তো এরপরও গানের মধ্যে যেমন কিছু গান আছে যে কিছু কাজ থাকে, তাই না? গানের মধ্যে এই কাজগুলোকে ঠিকভাবে আনার জন্য বিভিন্ন ধরনের পাল্টা বা অলংকার বিভিন্ন লয়ে করতে হবে।
এটা নিয়ে আমি এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে কিভাবে পাল্টা বা অলংকার তৈরি করতে হয়, এবং আমি কিছু পাল্টা বা অলংকার তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তো তোমরা সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে আস্তে আস্তে দেখবে যে সুরের বিষয়টি তোমাদের ঠিক হয়ে যাবে। এরপরে আসি তাল। তাল বলতে যেটা বোঝায়, তাল হচ্ছে কিছু মাত্রার সমন্বয়ে একটি ছন্দবদ্ধ একটা বিষয়, অর্থাৎ যে কোনো তালই কিছু মাত্রার সমন্বয়ে একটা নির্দিষ্ট ছন্দে এটা আবর্তিত হয়। তো এই জন্য এই ছন্দের ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। যেমন দাদরা তাল 3-3 ছন্দে, কাহারবা তাল 4-4 ছন্দে, ঝাপ তাল 2-3-2-3 ছন্দ, তেওড়া তাল 3-2-2 ছন্দ, ঠিক না? তো এরকম বিভিন্ন ছন্দের উপরে বিভিন্ন তালে গান আছে। তো এই জন্য যেটা করা উচিত, বিশেষ করে যারা তোমরা প্র্যাকটিস করো, বিভিন্ন ধরনের পাল্টা বা অলংকার যে আমরা প্র্যাকটিস করি, এখানেও কিন্তু একটা ছন্দ আছে, অর্থাৎ প্রত্যেকটা পাল্টা বা অলংকারই একটা নির্দিষ্ট ছন্দে গঠিত হয়। তো সেই ছন্দটাকে যদি তুমি নিয়ে এটাকে এবার একটা লয়ে প্র্যাকটিস করো, হ্যাঁ, তাহলে দেখবে কি আস্তে আস্তে তোমার এই ছন্দের বিষয়টি ঠিক হবে। এবং পাশাপাশি লয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। একটা গান সেটা 5 মিনিট 7 মিনিট হতে পারে, তো লয়টা শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক রাখতে হয়। হয়তো লাইভ প্রোগ্রামে 19-20 হতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু যদি এটা 15-20 হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ, অনেকেই আছে যে গান গাইতে গাইতে লয়টা খুব বেশি ফাস্ট করে ফেলে, আবার অনেকে স্লো করে ফেলে। তাহলে এখানে কি হয়, এক্ষেত্রে গানের যে একটা মাদকতা, এটা কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তো এই লয় ব্যাপারটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে, এবং এটা মানে একটা নির্দিষ্ট লয়েই থাকবে, এর গতিটা আপ ডাউন হবে না। ঠিক আছে? এই গেল স্কেল নির্বাচন, উচ্চারণ, সুর, তাল, লয়। এরপরে হচ্ছে থ্রোইং বা স্বর প্রক্ষেপণ, যেটাকে আমরা বলি। তো গান গাওয়ার ক্ষেত্রে আমাদের কন্ট্রোল থাকে, এটা একরকম জিনিস, কিন্তু অনেকের হয় যে উপরের দিকে গলা গেলে খুব চেপে যায়, আবার নিচের দিকে আসলে দেখা যাচ্ছে যে গলার উপরে খুব প্রেসার দিয়ে গায়, বা কারো কণ্ঠ শোনা যায় না। ঠিক আছে? তো এই জিনিসটি করা যাবে না। খোলা আওয়াজে গান করার চেষ্টা করতে হবে, এবং গানের শুরু থেকে শেষ পর্যন্ত, অথবা যদি বলি যে নিচে বা উপরে, হ্যাঁ, এই কণ্ঠের যে আওয়াজের মধ্যে একটা ভারসাম্য থাকতে হবে, যেন সব দিকে সমানভাবে শোনা যায়। অনেকেই আছে যে গান করতে করতে হঠাৎ করে আওয়াজ কোথাও অনেক জোরে বলে ফেলে, কোথাও আস্তে, যার কারণে যদি ভারসাম্যহীন ভাবে গাওয়া হয় তাহলে সেটাও শুনতে খুব একটা ভালো লাগে না। এই জন্য থ্রোয়িংটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে, এবং প্র্যাকটিসের সময় আমরা যখন স্বর দিয়ে হোক আকারে হোক প্র্যাকটিস করব, তখন এই থ্রোয়িংটাকে খুব ভালো করে খেয়াল করতে হবে। ঠিক আছে? এরপরে আসি শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ। দেখো, প্রত্যেকটা গানের একটা নির্দিষ্ট নিয়ম থাকে, অর্থাৎ ধরা ছাড়ার কিছু বিষয় আছে, অর্থাৎ যেখানে সেখানে ধরা যায় না বা ছাড়া যায় না। এই জন্য দমের একটা কন্ট্রোল থাকতে হয়। তো যাদের দম কম থাকে তারা দম বাড়ানোর প্র্যাকটিস করবে, এবং এ নিয়েও আমি ক্লাস নিয়েছিলাম এর আগে, তোমরা সেই ক্লাসগুলো একটু দেখবে। তো যদি দম বাড়ানোর বিষয়টি তোমার কন্ট্রোলে না থাকে এবং শ্বাস প্রশ্বাসটা নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কিন্তু গান করতে সমস্যা হয়। এটাকে ঠিক করতে হবে। এরপরে যেটা হয় যে আবেগ বা ইমোশন। দেখো, প্রত্যেকটা গানেরই একটা কিন্তু আবেগ থাকে। সাহিত্যে যেমন রস আছে 9টি, কোমল রস, শান্ত রস, বীর রস, শৃঙ্গার রস, কুৎসিত রস, এরকম 9টা রস আছে। তো প্রত্যেকটা গানই দেখবা যে কিছু গান আছে দুঃখের গান, কিছু গান আছে আনন্দের গান, কিছু গান বিদ্রোহের, হ্যাঁ, এইরকম প্রত্যেকটা গানের মধ্যে কিন্তু একটা ভাব আছে। তো এটা বোঝার জন্য কি করতে হবে, গানের যে কথাগুলো আছে এই কথাগুলোর অর্থ তোমাকে বুঝতে হবে। যখন তুমি গানের কথার অর্থ বুঝতে যাবে, তখন দেখবে যে
খুব স্বাভাবিকভাবে এক ধরনের ভাবনা তোমার মধ্যে চলে আসবে বা এক ধরনের ভাবনা কাজ করবে। তো গাওয়ার ক্ষেত্রে এই ভাবনাটাকে যখন তুমি তোমার গায়কিতে প্রয়োগ করবে তখন কিন্তু গানটি শুনতে ভালো লাগবে। এবং একটা কথা বলে রাখা দরকার যে তুমি যখন গান করবে, তুমি যে ধরনের অনুভব নিয়ে গানটা করবে, দর্শক যারা থাকবে, যারা শুনবে তোমার গান, তাদের মধ্যেও কিন্তু সেরকমই একটি অনুভূতি সৃষ্টি হবে। তো এই জন্য শুধু গান তাল লয় সুরে গাইলে হবে না, গানের মধ্যে আবেগ থাকতে হবে। এবং এটা তুমি যখন আবেগ নিয়ে করবে, ফিল নিয়ে করবে, তখনই সেটা সম্ভব। তো বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি একটি গান ভালোভাবে গাওয়ার জন্য বা উপস্থাপন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলোকে অবশ্যই খেয়াল করতে হবে এবং এই বিষয়গুলোকে ঠিকভাবে যদি তুমি তোমার গায়কিতে ফুটাই তুলতে পারো, তাহলেই দেখবে যে তোমার গানটি শুনতে অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আজকে আমি এই পর্যন্তই রাখবো। অন্যান্য বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই তোমাদের কাছের বন্ধুদের সাথে এটি শেয়ার করবে এবং তোমাদের ভালো লাগা, খারাপ লাগা কিংবা কোনো বিষয় সম্পর্কে জানতে ইচ্ছে করলে সেক্ষেত্রে কমেন্ট করে আমাকে জানাবে। এবং পরবর্তী ক্লাসে ভিডিওর আপডেট যদি নোটিফিকেশনের মাধ্যমে পেতে চাও, সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।